আব্রাকাডাবরা, হোকাস ফোকাস, মিরর। বলো তুমি, টকবক পডকাস্টের থেকে আর ভালো পডকাস্ট কি আছে? হ্যালো গাইজ, ওয়েলকাম টু টকবক। এই যে লাল, আমাদের টকবকের লোগোও লাল, এটাও লাল। আজকে আমরা আলোচনা করব কি নিয়ে? সেটা হচ্ছে উইচক্রাফট। আজকে আমার সঙ্গে গেস্ট হিসেবে রয়েছে এগেন রূপমদা। রূপমদা, ওয়েলকাম টু টকবক। থ্যাংক ইউ। কেমন আছো বলো? ভীষণ তোমার ভালো। আগের এপিসোডটা মানে খুব ভালো লেগেছিল সবার। থ্যাংক ইউ। তো আজকে আমরা কথা বলবো, আগে থেকেই ঠিক ছিল যে আমরা উইচক্রাফট নিয়ে কথা বলবো, তো এটা আপাতত রেখে দিই। তুমি বলো যে অ্যাকচুয়ালি উইচক্রাফট কি? দেখো, আমরা উইচক্রাফটের বাংলা জানি ডাইনি বিদ্যা। হ্যাঁ, উইচক্রাফট হচ্ছে একটা ক্রাফট অফ দি ওয়াইজ, মানে একটা জ্ঞান বা উইজডম বলতে পারো, বা বলতে পারো ওয়ে অফ লাইফ। মানে যারা এই প্র্যাকটিসের মধ্যে থাকে তাদের লাইফটা কিন্তু আর পাঁচজনের থেকে একটু ডিফারেন্ট হয়। সবার মধ্যে অলওয়েজ যায় না, গ্রাউন্ডেড থাকে অলওয়েজ, পুজো পাঠ, চ্যান্টিং, হিলিং, মেডিটেশন এসব নিয়ে তো কাজ করি। এছাড়া তোমার এই যে উইচ ওয়ার্ডটা বা এই ডাইনি ওয়ার্ডটা, যেটা আমরা বাংলায় ডাইনি বলি, যে ডাইনি আমরা শুনে এসেছি ডাইনি অপবাদে পুড়িয়ে মেরেছে একে ওকে তাকে অনেক জায়গাতে। তো এই ডাইনি ওয়ার্ডটা এসেছে গ্রিক গডেস ডায়না থেকে। আচ্ছা, ডায়না থেকে জিনিসটা অপভ্রংশ হয়ে নেগেটিভ ওয়েতে ইন্ডিয়াতে ডায়ান কথাটা ঢুকেছে। অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। যারা এই মানে তান্ত্রিক বলো বা যারা একটু এই ধরনের অকাল্ট নিয়ে প্র্যাকটিস করে তারা প্রত্যেকেই উইচ, তাদের সবাইকেই উইচ বলে। মেল উইচ, ফিমেল উইচ বা উইজার্ড, একসময় উইজার্ডও বলতো ছেলেদেরকে, এখন মেল উইচ বলে, বা সসেরার্স। আচ্ছা, তো উইকা বা উইচক্রাফট দুটোর সাথে কিন্তু সিমিলার, একই জিনিস। উইকাও উইচক্রাফট একই জিনিস। উইকাতে যারা উইকার প্র্যাকটিস করে তাদেরকে উইকেন বলে। এই উইকেনরাদের একটা সিক্রেট সোসাইটি থাকে যেখানে ওরা এইসব স্পেলস, এইসব হিলিং এগুলো করে, গ্রুপ অফ পিপল। তো যারা এই গ্রুপের মধ্যে থেকে প্র্যাকটিস করে তাদের বলে উইকেন, যারা এর বাইরে থাকে তাদের বলে উইচ। সব উইচ কিন্তু আবার উইকেন হয় না, মানে সব উইচরা কিন্তু একটা এরকম সিক্রেট সোসাইটিতে বিলং করে না। তারা অনেক ইন্ডিভিজুয়াল উইচও আছে, নিজেদের মতো করে। কিন্তু কিরকম গুলিয়ে যাচ্ছে বিষয়টা। তুমি আমাকে পরিষ্কার কথা বলো, যেটা হচ্ছে যে আমি ডাইনি কাদেরকে বলবো? ডাইনি সেই অর্থে ডাইনি এইভাবে, মানে জিনিসটা তো ওরকম না। মানে যারা এই অকাল্ট নিয়ে কাজ করছে বা যারা এইসব নিয়ে কাজ করে এক্সট্রা অর্ডিনারি, তাদেরকে তুমি ডাইনি বলতে পারো। মানে ডাইনির কাজ কি? এই ধরনের তোমার বিভিন্ন স্পেল করা, হিল করা, কাউকে ঠিক করে দেওয়া, এই ধরনের যে ম্যাজিক্স হয় আমাদের বিভিন্ন রকমের, মানে হিলিং ওরিয়েন্টেড, তাদেরকেই ডাইনি বলে। যারা এইগুলো প্র্যাকটিস করে। পজিটিভ কাজ করছে। ডাইনি তো নেগেটিভ তো আমরা বলি, কিন্তু ডাইনি তো নেগেটিভ নয়। ডাকিনি আমরা গডেজ আছে ডাকিনি। হ্যাঁ, মানে আমাদের দেখি ডাকিনি মা বজ্রা কালীর যোগিনী, পাশেই ডাকিনী যোগিনী থাকে। ডাকিনি ভার্নিনি এনারা আছেন। তো তারা নেগেটিভ ওয়েতে তো আমরা বলি, কারণ যেহেতু একটা মেয়ে, প্রথমত এইগুলো মেনলি তো এই জিনিসটা কনসেপ্টটা এসেছি মেয়েদের থেকে। আচ্ছা, যারা এই মেয়েরা এগুলো প্র্যাকটিস করে তাদেরকে ডাইনি বলে পুড়িয়ে মারতো কেন? কারণ অ্যাকচুয়ালি মানে এরকম অনেক ক্ষেত্রে আমি দেখেছি, যেটা এখনো গ্রামে গঞ্জে গেলে পাওয়া যায়। সেটা হচ্ছে বিভিন্ন বিধবা মহিলা বা ডিভোর্সি বা যার বিয়ে হচ্ছে না আগেকার দিনে, যেগুলো গ্রামাঞ্চলে বেশি ছিল, তাদেরকে ডাইনি বলে অপবাদ দিয়ে তাকে পুড়িয়ে মারা হতো। কেন? কারণ তাদের হয়তো অনেক সম্পত্তি আছে, সেটা পাচ্ছে না যে বলছে ডাইনি, বা হয়তো তাকে কোনো পুরুষ তান্ত্রিক সমাজ ডমিনেট করতে চাইছে বা পেতে চাইছে, সামহাও পাচ্ছে না, চলো একে ডাইনি বলে পুড়িয়ে মেরে দাও। সত্যি কি তাদের পা উল্টো হয়? না, ওটা মিসকনসেপশন, ওটা জাস্ট একটা মিথ আর মিথ্যে এক। তাহলে যে অনেক সময় দেখা গেছে এরকম উল্টো পায়ে, কোথায় দেখা গেছে? কেউ দেখেনি, মানে সবাই একে অপরের কথায় দেখেছে। একদম একদম একদম। ওটা একটা মিথ, ওটা একটা রিউমার্স যে পা উল্টো হয়, না ওরকম কিছুই না। আচ্ছা, মানে অনেক সিনেমাতেও আমরা দেখেছি দেওয়াল বেয়ে উঠে যেতে পারে। একথিডাইন মুভিটাও তো ভুলভাল দেখিয়েছে, ওরকম হয় না অ্যাকচুয়ালি। ওরকম চটিতে ওর পাওয়ার্স ওরকম নয়। যে উইচক্রাফট বা ডাইনি বিদ্যায়
মানে তার মধ্যে মানে তুমি যে কাজগুলো করো তার মধ্যে ওগুলো পড়ছে, যেমন যা সাইকিক হিলিং বলো একদম বা স্পিরিচুয়াল স্পেলস হিলিং বলো। স্পেলস কি? স্পেল হচ্ছে এই যে তন্ত্রতে, ইন্ডিয়ান মানে মাইথোলজি বলো বা আমাদের যে হিন্দু শাস্ত্রে তন্ত্র আছে, সেই তন্ত্রে আমরা যে কাজগুলো করি, মানে ধরো কোনো কিছু করব তার জন্য কিছু চ্যান্টিং করতে হবে, কিছু মন্ত্র আছে সেটা পাঠ করতে 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 হয়, ধরো কোনো কাজ, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ। সেম ওয়েতে ওয়েস্টার্ন অকাল্ট যেহেতু উইচক্রাফট, তাতে তোমার কিছু রাইম থাকে, মানে কিছু মিলিয়ে মিলিয়ে ওয়ার্ড বলতে হয়। ধরো আজকে আমি একটা মানি স্পেল করছি, তাতে কিছু রাইমের মতো মানি নিয়ে আমি একটা রাইম করছি, ওইটাই হচ্ছে স্পেল। এবং সেটা তোমার বিভিন্ন রকম জিনিস দিয়ে করতে হয়, লাইক তাতে অয়েলস থাকে, হার্বস থাকে, ক্রিস্টালস থাকে। আচ্ছা, এই যে এই জিনিসগুলো নিয়ে মানে এরকম দেখতে যে হ্যাঁ, জিনিসগুলো এরকম থাকে, জিনিস হচ্ছে, এরকম ক্রিস্টাল বল হয় অ্যাকচুয়ালি, এরকম লাইট জ্বালা জিনিস না, জিনিসটা হয় হচ্ছে ক্রিস্টাল বল, এরকম দেখতে বল হয় ক্রিস্টালের, সেইটার মধ্যে এচিং হয়, মানে একটা টেকনিক হয় যেটাতে তুমি দেখতে পাবে ওই ক্রিস্টালের মধ্যে, ধরো কাউকে দেখতে চাইছো, তাকে ওর মধ্যে দেখতে পাবে, ভিশনস আসবে তোমার। ইভেন সেটা জলেও করা হতো ওল্ডেন ডেজে, ওটাকে বলে অ্যাকোয়ামেন্সি। ওই জলের মধ্যে কিছু এনক্যান্টেশন করে এবং যাকে তুমি চাইছো, যাকে দেখতে চাইছো, তার ভিশনসগুলোর মধ্যে ভেসে উঠবে। মানে তাকে যদি আমি কোনোদিন দেখিই নি, মানে এরকম কাউকে দেখতে চাই, হ্যাঁ, ধরো আজকে তো এরকম হয় যে কেউ আসলো, সে চাইছে যে আমার ওকে দরকার বা ওর এটা চাইছি, বা কে আমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে ওটা জানতে, তো এইরকম তখনকার দিনে করতো। ওকে, আচ্ছা, তার মানে যেরকম আমরা রূপকথার গল্পেও দেখেছিলাম, স্নো হোয়াইটে দেখেছিলাম, খানিকটা সেরকম, রাইট, মানে ডাইনি বা উইচ বলতেই যেরকম একটা বুঝি নেগেটিভ তা নয়। হ্যাঁ, একটা ব্ল্যাক ড্রেস, ব্ল্যাক ড্রেসটা কেন? ব্ল্যাক ড্রেসটার কিন্তু একটা সিগনিফিকেন্স আছে। ব্ল্যাক কালারটা তোমার ইভিল স্পিরিট এবং বিভিন্ন অ্যাট্যাক লাইক সাইকিক, ব্ল্যাক ম্যাজিক বলো বা ইভিল আইজ, সেগুলো থেকে প্রোটেক্ট করে, দ্যাটস ওয়াই ব্ল্যাক। ও, তার মানে তো মানে কালো রংটা শুভ। অবশ্যই অবশ্যই শুভ। তোমাকে এই যে যারা ইনভেস্টিগেটর হয় প্যারানর্মাল, তারা যে যা দেখবে তারা ব্ল্যাক পরে, হ্যাঁ, কিন্তু তারা অনেকে জানেই না কেন ব্ল্যাক পরে। মজার ব্যাপার এটাই। তো ব্ল্যাক আমার ভীষণ ফেভারিট, আমি সব জায়গায় ব্ল্যাক পরি, ইভেন এখনো ব্ল্যাকই পরে আছি। তো আমার পডকাস্টে বেশিরভাগ সময় আমি ব্ল্যাকই পরি। তো অনেকে বলেন, এমন অ্যাস্ট্রোলজাররাও বলেন যে তুমি ব্ল্যাক পরাটা ছেড়ে দাও, দেখবে তুমি আর একটু বেশি উন্নতি করতে পারবে। ওটা কালার থেরাপি, যে কোন কালারটা পরলে তোমার প্রসপেরিটি আসবে বা কিছু, কিন্তু ব্ল্যাক হচ্ছে প্রোটেক্টিভ কালার। এই জন্য আমরা উইচেরা বলো বা যারা এই ধরনের জিনিস প্র্যাকটিস করে, তারা ব্ল্যাক পরে, কারণ চট করে কোনো স্পিরিট এফেক্ট করতে পারবে না। ব্ল্যাক প্রোটেকশনের কালার, দ্যাটস ওয়াই। মানে আমরা বিভিন্ন শুভ অনুষ্ঠানেও বলি যে না, ব্ল্যাক পরা যাবে না, বিয়েতে ব্ল্যাক পরা যাবে না, বা রিসেপশনে ব্ল্যাক পরা যাবে না। তুমি পরে তো দেখো কি হবে, কিচ্ছু হবে না। ওটা ওই ধারণা, একটা মাইন্ডসেট হয়ে গেছে, একটা মেন্টাল ব্লকেজ, আর কিছু না। আচ্ছা, তুমি কি কি ফেস করেছো? মানে তুমি তো নিজেও ডাইনি বিদ্যায় পারদর্শী এবং বিভিন্ন রকম হিলিং প্রসেসে রয়েছো, প্রচুর ঘটনা তোমার সঙ্গে ঘটে, তার কিছু কিছু আমরা আগের এপিসোডেও পেয়েছি। এরকম কিছু ঘটনা বলো, বা জানতে চাইছি যেগুলোতে তুমি বলছিলে তোমার কাছে ছবি বা ভিডিও রয়েছে। তো এরকম বহু কেসেস আসে যেগুলোতে তোমার সেই কেসগুলোতে আমি ক্লেনজিং করতে যাই। যেমন একটা দেখালাম তোমার, আমার একটা রিলেটিভের বাড়িতে অর্বস আসছিল। অর্বসটা কি? হোয়াইট কালারের অর্বস হচ্ছে স্পিরিটের একটা অবস্থা, মানে ওরা একটা স্টেটে ওই রকম অর্বস ফর্মে থাকে, তারপর আস্তে আস্তে ম্যানিফেস্টেড হয় চেহারাতে। আচ্ছা, বুঝতে পেরেছো? প্রথমে বল ফর্মে থাকে, ওটা আস্তে আস্তে ম্যানিফেস্টেড হয়। তো এরকম বহু কেসে গিয়ে আমরা উইকেন হিলিং করেছি, উইচ ক্রাফট করেছি, বা আমার কাছে যে ক্লায়েন্টরা আসে তাদের জন্য বিভিন্ন স্পেলস করি, লাইক লাভ স্পেল জার হয়, মানি স্পেল জার হয়, তোমার কি বলবো, তোমার উইকেন হিলিং হয়। লাইক আমরা ফায়ারে, অ্যাকচুয়ালি আমরা 5 এলিমেন্টস নিয়ে মেন কাজ করি। উইচক্রাফটটা হচ্ছে নেচারকে পুজো করা, আর কিচ্ছু না। মাদার নেচারকে, মানে 5 এলিমেন্টস যেটা আমরা জানি, সেই 5 এলিমেন্টসকে নিয়েই কাজ করা এবং পুজো করা। আমরা ফায়ারে ভীষণভাবে কাজ করি, ফায়ারে বিভিন্ন হিলিং করি। লাইক কিছু যদি তুমি লিখে আগুনে জ্বালাও, আগুনে বলে হচ্ছে তাড়াতাড়ি ম্যানিফেস্টেড হয়। সেম ওয়েতে আমাদের এই যে যজ্ঞ হয়, যজ্ঞে যে আহুতি হয় বা এগুলো তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয় বলেই কিন্তু আগুনে যজ্ঞ করা হয়। যজ্ঞের এত প্রাধান্য হিন্দু শাস্ত্রে। সেম ওয়েতে ওয়েস্টার্ন অকাল্টেও কিন্তু এই আগুনকে বলছে যে আগুনে ম্যানিফেস্টেশন পাওয়ারটা খুব তাড়াতাড়ি হয়।
ইউনিভার্সে তাড়াতাড়ি পৌঁছায় ধোয়ার মাধ্যমে, যেটা তুমি চাইছো ওটাকে পোড়াচ্ছ, ওটাই ধোয়া হয়ে ইউনিভার্সে যাচ্ছে। ইভেন ম্যানিফেস্টেশনের জন্য যেটা আমরা 11th নভেম্বর করে থাকি, মানে 11 যখন থাকে তখনও তো সেইটা ওই কাগজে লিখে পুড়িয়েই দিতে হয়। হ্যাঁ, দেখবে সবাই ওটাই বলে। তবে কি বলতো, তোমার একদিন করলে কিন্তু হয় না। আচ্ছা, একদিন করলে একটা উইশ অত তাড়াতাড়ি হবে না, তোমাকে ওটা একটা টাইম স্প্যান থাকে, ডেলি করতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছো তো? তাহলে ওইটা আরো তাড়াতাড়ি ম্যানিফেস্ট হবে। একদিনে ওই একটা পোর্টাল ওপেন হলো, আমি করলাম, অর্ধেক লোকের ম্যানিফেস্টেশনই হয়নি, ম্যানিফেস্টেডই হয়নি কিছু। এটাও অনেকে বলেছে যে আমার কিন্তু কিছু সেই হয়নি। কনসেন্ট্রেশনটাও তো দরকার হয় যে আমি এটা ম্যানিফেস্ট করছি। তারপর তোমার একটা নিয়ম, মানে ধরো 21 ডেজ তোমাকে একটা করতে হবে, তবে গিয়ে সেটা কাজ করবে, বা 41 ডেজ, ওটা ডিপেন্ড করে প্রবলেম ওয়াইজ। তুমি একদিন করলে আর এটা তো ম্যাজিক নয়, কালকেই হয়ে গেল, হবে না। মানে 11 সত্যিই কাজ করে। 11 বলে ওই টাইমটা ম্যানিফেস্টেশনের টাইম, বা ওই নাম্বারটা ম্যানিফেস্টেশনের, দ্যাটস ওয়াই কাজ করে। আচ্ছা, তুমি যে ঘটনাটা বললে, যেটার ভিডিও দেখলাম, সেটা হচ্ছে যে একটা এরকম জানলার উপর দিয়ে ওই রকম একটা অর্বসে যাচ্ছে, হ্যাঁ গোল মতো একটা জিনিস যাচ্ছে, এরকম মানে আত্মা কি এরকম ফর্মেই থাকে? প্রথমের দিকে আত্মা অর্বস ফর্মে থাকে, আস্তে আস্তে ম্যানিফেস্টেড হয়। ওইটাতে কিন্তু আর একটা ভিডিও এসেছে, মানে ওই অর্বসটা ওনার বাড়িতে 3-4 দিন ধরে আসছিল। পরের দিকের যে ভিডিওটাতে আছে সেটাতে একটা পাখির মতো চেহারা নিয়েছে অর্বসটা, এবং সেটা একটা দিক থেকে একটা দিকে উড়ে যাচ্ছে, সেই ভিডিওটাও আছে, মানে একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে। তো এই যে স্পিরিটগুলোর দেখবে আমরা দেখতে পাই যে মাথা আছে, বডি আছে, পা নেই, তার মানে সে পা মানে ওই বডি অবধি ম্যানিফেস্ট করতে পেরেছে, তারপর আর পারেনি। মানে তাকেও ম্যানিফেস্ট করতে হয়, তবেই সেই একদম মানে সেই চরম লেভেলের ম্যানিফেস্টেশনটা তাদের জন্য প্রয়োজন, তবে সে ফর্ম নিতে পারে। আচ্ছা, ম্যাক্সিমাম একটা আত্মা বা যে কোনো মানে কতটা ম্যানিফেস্টেশন, মানে কতটা আকার নিতে পারে? পুরো প্রপার তোমাকে সামনে, মানে যদি ডেমন বা এরকম কিছু ইনহিউম্যান হয়, তারা একদম প্রপার শেপে তোমার সামনে আসবে, মানে তাকে তুমি টাচ পর্যন্ত করতে পারবে, তুমি বুঝতেই পারবে না সে মানে অন্য কিছু। তো আস্তে আস্তে তার রূপটা বেরোতে শুরু করে। আর যারা হিউম্যান স্পিরিট হয় তারা তারা কতটা পারে? তারাও পারে, তারা বিভিন্ন রকম, দেখো দীর্ঘদিন তারা থাকতে থাকতে একটা পাওয়ার গেইন করে। হয়তো তুমি তাকে টাচ করতে পারবে না, কিন্তু তুমি ভিজিবল হবে, তোমার সামনে এসে দেখা দেবে। এরকম বহু ক্ষেত্রে হয়েছে, এরকম হোটেলে গেছে, গিয়ে দেখছে যে যে ওয়েটার ছিল সে বহু আগে মারা গেছে, বা গিয়ে দেখছে তার ফ্রেন্ড, মানে যে গেছে সে তার দেখছে ফ্রেন্ডকে হোটেল রুমে সে বসে রয়েছে, কিন্তু সে কিন্তু মারা গেছে, এরকমও হয়। তুমি এই কিছুক্ষণ আগে মানে আমাদের ক্যামেরা রোল হওয়ার আগে একটা হোটেলের গল্প বলছিলে। হ্যাঁ, মানে আমার দুটো খুব সাংঘাতিক রিসেন্ট ঘটনা, সেটা তোমার একটা তারাপীঠে হয়েছে, আর একটা তোমার এই হায়দ্রাবাদে গেছিলাম, ওখানে তারাপীঠের মতো জায়গায় তারাপীঠ ইটসেলফ বলে তো। তোমার সত্যি আমি প্রথম মানে স্পিরিট তো ওখানে দেখেছি, মানে প্রথমবার গিয়ে তারাপীঠে ওই শ্মশানে। যাই হোক, তো এইবার যখন গেছিলাম, আমাদের হোটেলটা একটু বাইরে, মানে ভিতর দিকে ছিল। ভিতর দিকে মানে হচ্ছে প্রপার একদম যেখানে হোটেল থাকে সেই দিকে না, মানে দ্বারকা নদীর পাশেই এবং মন্দিরের উল্টো দিকের একটা ওয়েতে। ওটা সবে সবে হয়েছে হোটেলটা, ওর পরে বিশাল জঙ্গল, মানে আর কিছু নেই ওখানে, মানে ওটা এন্ড, ওর পরে পুরো জঙ্গল, মানে এখন অবধি আর কিছু তৈরি হয়নি। আচ্ছা, তো ভালো কথা। তো যে রুমটা আমাদের অ্যালাউড করেছিল, আমরা 2-3 জন গেছিলাম, একজন হাজব্যান্ড ওয়াইফ আর আমি একা। তো আমার রুমে ঢুকে তো আমি ফিল করি যে সামথিং ইজ ফিশি দের। তো আমি তারপরেই চ্যান্টিং করি এবং আমার ডেইলি কাজ এবং ধূপকাঠি জ্বালাই। তো তারপর একটু জিনিসটা ঠিক হলো। আমরা মন্দিরে গিয়ে পুজো ঘুরে ঠুরে এসে রাত্রিবেলা ওই হাজব্যান্ড ওয়াইফ যে রুমে আছে সেই রুমে বসলাম, গল্প করলাম। তো ওরা বললো যে তুমি নেক্সট দিন পুজো করে দেবো, ভোরবেলা উঠতে হবে, এখানেই শুয়ে পড়ো। ঠিক আছে। আমি একদম খাটের এন্ডে, মাঝখানে ছেলেটি, আর দেয়ালের দিকে ওর ওয়াইফ শুয়েছে। তো হঠাৎ মাঝরাতে দুজনে আমায় ডাকতে শুরু করে, রূপমদা ওঠো ওঠো ওঠো, দেখো দেখো তুমি ওঠো শিগগির। কী হয়েছে? বলছে দেখো দরজার সামনে আমি দেখছি একটা সিলোভেট, একটা ফিমেল কিছু দাঁড়িয়ে রয়েছে, ছায়া। তো আমি সঙ্গে সঙ্গে কিছু জিনিস করলাম যাতে ওনার এন্ট্রি করতে পারে, এবং মেয়েটাকে নাকি ডেকেছিল রাত্রিবেলা। হাফ বার্ন একটা মহিলা ওই গেটের সামনে থেকে, ও বেসিক্যালি ঢুকতে পারছিল না, কিন্তু ওকে মেয়েটাকে মানে ডেকেছে, এবং মেয়েটা উঠে দেখছে এরকম দাঁড়িয়ে রয়েছে, এবং তারপর ওর হাজব্যান্ডকে ডেকেছে, ওর হাজব্যান্ড আমায় ডেকেছে। তো আমরা তো বসেই রইলাম, কেউ কিছু ঘুমাতেই পারলাম না 3টে থেকে 4টে অবধি।
4টে যেই বাজলো স্পিরিটটা আস্তে আস্তে ওখান থেকে রিমুভ হয়ে গেল, চলে গেল, নেই আর। তো আমরা স্নান টান করে মন্দিরে গেলাম, পুজো টুজো দিয়ে এসে হোটেলে এসেছি যখন, তো আমাকে বললো দাদা আমরা একটু দেখি যে রুমে সত্যি কিছু আছে কি না এই ইএমএফ অন করে তুমি বিশ্বাস করবে না, ওয়াশরুমের একটা পার্টিকুলার জানলায় মারাত্মক হাই রেট, যেখানে হওয়ারই কথা না, মানে ওর পরে কিন্তু ওই জঙ্গলটা। তারপর মেয়েটা যেদিকে শুয়েছিল ওই দেওয়ালে জাস্ট টাচ করেছি, ওখানে হাই রেট, মানে কতটা এফেক্টেড ওই জায়গাটা। তো আমরা তারপর যে আমাদের জল ঠল দিয়ে যাচ্ছিল ছেলেটিকে জিজ্ঞেস করলাম, সে তো নাই করলো। আমরা তারপর যখন ফেরত আসছিলাম স্টেশনে, তো অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম, সে বললো হ্যাঁ এইদিকে অনেককে খুন করে ডাম্প করে রাখা হতো, হতে পারে আপনারা এরকম কিছু দেখেছেন। তুমি হোটেলের ঘটনা বললে বলে রিসেন্ট আমি একটা ঘটনা আপনাদের সঙ্গেও শেয়ার করছি, প্লাস তোমার সঙ্গেও শেয়ার করছি। যদিও আমি সেখানে খুব খারাপ কিছু ফিল করিনি, তবে ঘটনা যেটা ঘটেছে সেটাতে মানে খুব শকড হয়েছি। তো আমরা সিকিম বেড়াতে গেছি, তো তার মধ্যে দুজন আমাদেরই পডকাস্ট টিমের মেম্বারও ছিল। আর যেহেতু পডকাস্টে আমরা বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে আলোচনা করি, বিশেষ করে কালো জাদু, ভূত, এইগুলো নিয়ে আলোচনা করতে করতে এমন ইন্টারেস্ট তৈরি হয়েছে, আমরাও বিভিন্ন রকম পড়াশোনা করতে শুরু করেছি, বিভিন্ন রকম ভিডিও দেখতে শুরু করেছি, স্পিরিচুয়াল সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট বেড়েছে। যত তোমাদের মতো গেস্টদের সঙ্গে এত আলোচনা হয়েছে, এত জিনিস জানতে পেরেছি। তো মোটামুটি আমরা জানি বলতে কি কি বিষয়ে হয়, মানে কিছু কিছু আন্দাজ রয়েছে। তো আমরা সিকিম গেছি, তো একটা হোটেলে হোমস্টেতে আমরা উঠেছি। হোমস্টেটা দুর্ধর্ষ সুন্দর। তো সেখানে গিয়ে আমার বাবা, মানে যেহেতু আমার বাবার গ্রুপের সঙ্গে গেছিলাম, একটা মিউজিক্যাল এক্সকারশন ছিল। তো বাবা না মানে ভগবানে বিশ্বাসী নন, তিনি নাস্তিক, কিন্তু ভাইব্রেশন বিশ্বাস করেন। মানে যে কোনো জায়গায় গিয়ে ভাইব্রেশন বুঝতে পারে, যেটা আমার ভালো লাগছে না, কি এটা আমার ভালো লাগছে, খুব পজিটিভ, এইটা উনি মানে নিজের ভেতরে ফিল করতে পারেন এবং সেটা বুঝতে পারেন। তো সেই হোমস্টেতে ঢোকার পরই বাবার মেজাজ হঠাৎ করে খুব খারাপ হয়ে যায়, কারণ বাবা ঠিক করেনি, বাবার স্টুডেন্টসরা সেই হোমস্টেটা ঠিক করেছে। তো হঠাৎ করে বলছে যে আমার খচে যায়, মানে নো রিজন খচে যায়। তো তারপরে কেন কি ব্যাপার আমাদেরকে বলেননি। তো যিনি হোমস্টের ওখানে অ্যাটেন্ডেন্ট ছিলেন এবং পরে যিনি ওনার এসেছিলেন, তাকে জিজ্ঞেস করছে কি আছে এখানে, মানে আমি বুঝতে পারছি না। তখন বলছে না এখানে তো কিছু নেই। বলছে আপনি আমাকে বলতে পারেন, আমি কিন্তু বুঝি কিছু তো একটা হয়েছে এখানে, মানে কোনো ঘটনা এখানে আছে। আমি এমনিতে মানে কোনো কিছু বিশ্বাস করি না, কিন্তু কিছু ঘটনা এখানে নিশ্চয়ই আছে। তখন সে শেয়ার করেছিল। তো এরকম ঘটনা ঘটে, কিন্তু সে বলেছিল যে আমার কোনো স্টুডেন্টস বা এখানে কাউকেই ঘটনা শেয়ার করবেন না, তাহলে কি হবে, তাতে তাদের ব্যবসার ক্ষতি হতে পারে। তো এরকমভাবে মানে আমরা রয়েছি। আমি কোনোদিনই কিছু বুঝতে পারিনি। আমাদের যে হোমস্টেটা কটেজ রয়েছে, তার মানে বাথরুমটা পেছনে, তার পেছনে পুরো ডেন্স পাইন ফরেস্ট, পুরো ডেন্স পাইন ফরেস্ট। তো তার পাশে আমাদের বনফায়ারের জায়গা, পুরো ওপেন। তো আমরা প্রথমে বুঝতে পারছিলাম যে আমরা প্রত্যেকবার ঘুরতে গিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর আশপাশটা ঘুরতে বেরোই। এই রাতের পাহাড়, সেখানে পুরো চিকমিক করে অভ্রের মতো, যেন অপূর্ব দেখতে লাগে। তো সেখানে বারবার বারণ করছিল যে যাওয়া যাবে না রাত্রিবেলা এদিক ওদিক, হোটেল থেকেই বারণ করছিল। তখন আমাদের খুব রাগ হয়েছিল যে আমরা রাত্রিবেলা একটু এক্সপ্লোর করতে বেরোই, সেটা না হলে কি করে হয়। তো বলছে যে বাঘ বেরিয়ে যায়, অমুক তমুক, এবং প্রত্যেক জায়গাতেই রিস্ক থাকে, আমরা সেই রিস্কটাই এনজয় করি। তো আমরা 30-35 জন মিলে একসঙ্গে ছিলাম। তো তারপরে কি হয়, যেদিনকে আমাদের বনফায়ার হয় ওই ফাঁকা জায়গাটায়, তো ওখানে সবাই মিলে নাচ গান হচ্ছে, হ্যাঁ, হালকা ড্রিঙ্কস চলছে, ওরম ঠান্ডা মাইনাস টেম্পারেচার। তো আমি আর আমাদের যে এপিসোড ডিরেক্টর আর একটি ছেলে, আমরা রুমে যাই, আমাদের একটু শরীর খারাপ করছিল, তো সেই জন্য রুমে যাই, কিছুক্ষণ পরে আবার জয়েন করব বলে। তো এবার আমি ওয়াশরুমে যাই। আমি ওয়াশরুমে যাওয়ার পরে ওয়াশরুমের সামনে লাইটটা হঠাৎ করে ব্লিঙ্ক করতে শুরু করে, মানে ফ্লিকার করছে। তো তখন আমাদের যে এপিসোড ডিরেক্টর শুভম বলল যে স্বরলিপি তুই ঠিক আছিস? হ্যাঁ, আমি বাথরুম থেকে শুনলাম আবার এইসব বলছে কেন, ভয় দেখাচ্ছে মনে হয়, যে হ্যাঁ। তারপরেও আমি বেরিয়েছি, লাইট ব্লিঙ্ক হওয়া বন্ধ হয়ে গেছে। তো তারপর ওরা ভাবলো যে পাহাড়ি জায়গা, সেখানে এরকম ইলেকট্রিসিটির সমস্যা হয়েই থাকে। তো আমি বেরিয়ে চলে এসেছি, আমি আবার নিচে জয়েন করেছি, ওরা দুজন ওপরে ছিল। তো
হঠাৎ করে লাইটটা ব্লিঙ্ক করছে। আচ্ছা, তখনও কিন্তু ওরা দুজন কি এখানে হয়েছে না হয়েছে কিচ্ছু জানে না, কিন্তু বাবা জানে। তবে ওরা শুনতে পেয়েছিল আশপাশ থেকে যে এইখানে কোনো একটা ইল্লিগাল ঘটনা ঘটেছিল, আচ্ছা, যেটা মানে কেউ প্রশাসন বা মানে বড় জায়গায় কেউ জানে না। তো সেখান থেকে ওদের সন্দেহ হয়, ওই যেহেতু পডকাস্ট থেকে জানার অনেক কিছুই, তো ওরা দুজন মিলে বলেছিল যে এখানে যদি কেউ থাকে লাইট ব্লিঙ্ক করা বন্ধ হয়ে যাক, সঙ্গে সঙ্গে লাইট ব্লিঙ্ক বন্ধ। তখন তারপরে ওদের ভয় লেগে যায়, তারপরে ভাবে যে এটাও হয়তো কোনো রকম সমস্যা হতেই পারে। সত্যি ওরা তারপরে বলে আর কি, সত্যিই যদি এখানে কেউ থেকে থাকে আবার লাইট ব্লিঙ্ক করা চালু হোক, সঙ্গে সঙ্গে লাইট ব্লিঙ্ক করা চালু। ওরা পড়িমড়ি করে দৌড় ওখান থেকে ওইখান থেকে। তারপরে আবার যেহেতু ওরা রুমে ফেরে, তো ওরা বিভিন্ন জায়গায় একটু ওদের মধ্যে যে এই পডকাস্ট না আমাদের মধ্যে অনেক কিছু তৈরি করেছে, ভয়ের থেকেও বেশি অনেক বেশি উৎসাহ তৈরি করেছে। হতেই পারে এখানে কোনো পজিটিভ এন্টিটি রয়েছে যারা আমাদের হেল্প প্রয়োজন। তো ওরা চেষ্টা করছিল ওখানে কমিউনিকেট করার, তো আর কমিউনিকেট করতে পারেনি। আমরা যখন ফিরে আসি তো আমাদের সাথে বাচ্চাও ছিল, তো সেই বাচ্চার মা যেখানে আমাদের বনফায়ার হয়েছিল সেখানটা গেছিল, গিয়ে বলছে আমরা তো 2 দিন আগে এখানে বনফায়ার করেছিলাম, তখন আমাদের ওই চিকেন বারবিকিউ পোড়া মাংস হয়েছিল, মা দেখো এখনও গন্ধ ছাড়ছে পোড়া মাংসের। মানে 2 দিন হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে। তারপরে ওখানটা থেকে দিনের বেলা সকালবেলা আমাদের ওখান থেকে বাংলা যাওয়ার কথা, তো আমরা হোমস্টেটা ছাড়ছি, তো ওখান থেকে বলছে যে আমার না এখনো পোড়া মাংসের গন্ধ ছাড়ছে। বাবা শুনতে পেয়ে চলো চলো সবাই এখান থেকে চলো চলো চলো। এবার তারপরে ওখানে যখন আমরা আর একটা মনেস্ট্রি পড়ে সিকিম থেকে ওখান থেকে বাংলার পথে, সেই মনেস্ট্রিটা আমরা সবাই মিলে এক হয়েছিলাম। তখন বাবা আমাদের সাথে শেয়ার করে যে ওখানে অ্যাকচুয়ালি কী ঘটনাটা ঘটেছিল। তো নিচে যে 3টে কটেজ ছিল, সেই 3টে কটেজের মধ্যে একটাতে আমরা ছিলাম, মানে আমি মা ছিলাম, আর একটাতে বাবার স্টুডেন্টরা ছিল, মাঝখানে আর একটা ফ্যামিলি যারা যে বাচ্চাটা দেখেছিল যে স্মেলটা পেয়েছিল, তার মাও পেয়েছিল, তারা ছিল। এবং আমাদের বাথরুমের পেছনেই সেই ডেন্স পাইন ফরেস্ট। তো জানা যায় যে আমরা ডিসেম্বরের এন্ডে গেছিলাম, তার আগে লাস্ট বুকিং ছিল হচ্ছে 18 নভেম্বর। তো 18 নভেম্বর একটা মাঝখানে একটা ঘটনা আমি বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে যে আমি যে রুমটায় ছিলাম সেই রুমে আমরা 5 জন বসেছিলাম। তারপর আমি আর আমার একটা বন্ধু সায়নদীপ সেই খাটটায় উঠলাম, ওঠার পরই খাটটা ভেঙে ঢুকে গেছিলো। মানে আমরা জাস্ট এরকম, মানে হয় না সেই গদিগুলো খুব নরম হয়, আমরা বদমাইশি করে জাস্ট একবার এরকম করলাম, খাট ভেঙে সোজা ভেতরে। এবার আমরা ভাবছি কি বলবো হোটেলের মালিককে, এসে খাট ভেঙে ফেলেছি, তো ওদেরকে উল্টো দিতে হবে যে কি খাট দিয়েছেন। দিয়ে আমরা দুজনে গেছি, আপনাদের কি খাট ইউজ করেন বলুন তো। আমরা দুজন খাটে উঠলাম আর খাট ভেঙে গেল, এতটা কি শরীর ভারী নাকি, মানে এটা কি এরকম যে কোনো মুহূর্তে তো অ্যাক্সিডেন্ট হতে পারতো, মানে উল্টো চাপ দিয়েছি, কারণ যেহেতু আমাদের ওপর যাতে দোষটা না আসে। তখন দেখলাম সে অলরেডি ভয়টয় পেয়ে গেছে, বলছে যে প্লিজ সরি, মানে অ্যাকচুয়ালি হয়তো এর আগে একটা ব্যাচেলার টিম এসেছিলো, ওরাও এমন কিছু করেছে হয়তো, এই জন্য খাট ভেঙে গেছে। তো বলে ওরা ম্যানেজ করে সঙ্গে সঙ্গে আমরা ভাবলাম যাক ওদের ওপর দিয়ে মিটিয়ে দেওয়া গেল। তারপরে বিষয়টা জানতে পারলাম যে আমরা ওই 25শে ডিসেম্বর ওখানে গিয়েছিলাম, তার আগে লাস্ট বুকিং ছিল 18 নভেম্বর। তো 18 নভেম্বরে একটা ব্যাচেলার ট্রিপ এসেছিল 10-12 জনের মতো, তার মধ্যে 2-3 জন না 4 জন মেয়ে ছিল, বাকিরা ছেলে, সব ওরা কটেজ বুক করে ছিল এরকম। তো যেহেতু ওটা একটু অফবিট এরিয়াতে মানে হোমস্টেটা, তো ওখানে কিছু খাবার অ্যারেঞ্জ করতে গেলে সেটা অনেক দূর থেকে 200 কিলোমিটার দূর থেকে সেটা আনাতে হয়, সেটা আগে থেকে বলতে হয়। তো যারা হোটেল ওনাররা ছিলেন তখন ওনাদের সঙ্গে পারমিশন নিল যে পরশুদিন বা তার পরের দিনকে বনফায়ার হবে, ওরা ওই দেশি মুরগি পোড়ানো হবে, তো তার জন্য ওদেরকে মার্কেটে যেতে হবে যে 200-300 কিলোমিটার দূরে। তখন এরা বলেছে হ্যাঁ আপনারা যান, আজকে আমরা হোটেল থেকে কোথাও বেরোচ্ছিও না, আজকে আমরা রেস্টই নেবো, এখানে এনজয় করব, তো আমরা কোথাও বেরোবো না। তো যারা ছিল তারা প্রত্যেকে বেরিয়ে গেছে, বলেছে আর একজন এই গ্রামের মধ্যে একজন রয়েছে যারা এই হোটেলের সঙ্গে যুক্ত, মানে হোমস্টের সঙ্গে যুক্ত, কোনো প্রয়োজন হলে এনাকে ফোন করে নিতে। বলছে ঠিক আছে। তো এরা বেরিয়ে গেছে। হঠাৎ যখন এরা ফিরছে, ওদের কথায় আর কি, ওরা যখন ফিরছে মানে আরও 3 ঘন্টা দেরিতে ওরা পৌঁছতে পারে, তো একজন গ্রামবাসী ফোন করে বলছে যে তোদের এরকম লাস্টের যে ঘরটা রয়েছে সেখান থেকে মারাত্মক ধোঁয়া বেরোচ্ছে, হ্যাঁ এরকম কালো ধোঁয়া বেরোচ্ছে।
তখন এরা ভয় পেয়ে যায়, বলে আগুন টাগুন লেগেছে নাকি, তোমরা প্লিজ গিয়ে দেখো, আমরা এখনো 3 ঘন্টা দূরে আছি, গিয়ে দেখো। দেখছে লাস্ট ঘরটা, সেই লাস্ট ঘরটায় একটা মেয়ে দাউ দাউ করে পুড়ছে, মানে আগুন লেগে চিৎকার, মানে সেখানে তখন আর গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছে না, 90% বার্নড, স্পট ডেড, মানে কার্পেট যেটা নিচে পাতা থাকে সেই কার্পেটটাও মানে পুড়ে গেছে পুরো। তখন আর কিছু করার নেই। তার টিমের যে মেয়েটা, বাকিরা কেউ নেই ওখানে। গ্রামবাসীরা ছুটে আসে, প্লাস এরা 3 ঘন্টা পরে ফিরে আসে, যখন মানে আধার কার্ড বা যা যা ডকুমেন্ট চেক করা হয়, সিম মানে যে নাম্বার দেওয়া আছে সব ফেক ছিল, মানে সমস্ত নাম্বার সুইচ অফ। সেই আধার কার্ডের যে নাম্বার ছিল সেই ফলস ফেক যেটা, সেগুলো সব বেরিয়েছে, মানে ওকে জাস্ট খুন করে দিয়েছে কোনো কারণে। দেন তারপরে কি হয়, তখন গ্রাম প্রধান আসে, এসে বলা হয় যে এটা যদি পুলিশ কেস হয় বা অন্য কিছু হয় তো ব্যবসা পুরো বন্ধ হয়ে যাবে, নতুন হোমস্টে মানে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। মানে ওই টিমে ওকে, ওই টিমেরই কেউ একটা তাহলে মেরেছে। হ্যাঁ, মানে খুন করার জন্যই নিয়ে যাওয়া হয়েছিল যেটা ধারণা করা হচ্ছে। তো সেটা আর মানে পুলিশ কেস কিছু হলো না, তখন ওই পাইন ফরেস্টে ওকে কবর দেওয়া হয়। তো তারপরে বাবা বলল যে আমার রুমে দেখতিস যে কোনো কার্পেট ছিল না, আমাদের সব রুমে কার্পেট ছিল, বাট ওই রুমে কোনো কার্পেট ছিল না। বলে আমি যখন ওদেরকে জিজ্ঞাসা করলাম যে কি আছে, তখন ওরা যখন ঘটনা বললো, আমার খাটের নিচে ওই পোড়া কার্পেটটা রোল করে ঢোকানো। সে কি, তার ওই জন্যই তো হন্টটা করছে আরো। হ্যাঁ, এবার বাবা বলছে যে আমি কিছু ফিল করিনি বা কিছু দেখতে পাইনি, কিন্তু ওই মানে এন্টিটিটা আমি বুঝতে পারছিলাম যে ছিল, সামথিং ইজ ফিশি, আর ওই জন্যই ওই বারবিকিউর ওই স্মেলটা। হ্যাঁ, এবার এই ঘটনাটা আমাদের যে এপিসোড ডিরেক্টর শুভম, ওরা আগে জানতে পেরেছিল আমার বাবার থেকেই, একমাত্র বাবার থেকেই লাস্টের আগের দিনকে গল্প শুনেছিল। ওরা বলল যে যেহেতু আমরা কিছু করতে পারিনি, এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে ওই কবর দেওয়া হয়েছে পাইন ফরেস্টে, ওরা আগের দিনকে দেখেছিল যে 2 লোক ওখানে টর্চ নিয়ে কিছু একটা করছিল, তো ওরা বুঝতে পেরেছিল তার মানে ওখানেই কিছু একটা রয়েছে। তো ওরা সকালবেলা পরের দিনকে ওইখানটা যায়, গিয়ে সরি বলে আসে যে আমরা সত্যিই কিছু করতে পারলাম না, উই আর ভেরি সরি, বলে ওখান থেকে ফিরে চলে আসে। এই ছিল ঘটনা। এবার যেটা আরও প্রশ্ন তোমার কাছে, যে আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বিভিন্ন রুম নাম্বারস পড়ে, সেই রুমে কি আছে না আছে সেটা তো আমাদের পক্ষে জানা পসিবল না। কি করা যেতে পারে? যেটা করা যায়, দেখো সবার ক্ষেত্রে তো তারা ফিলটা পায় না। প্রথমত তো যেটা করা যেতে পারে, এই আমি যেটা বললাম, স্যান্ডেলউড একটা ধূপকাঠি ভালো কোয়ালিটি গিয়ে একটু বার্ন করে দেওয়া উচিত, ইমিডিয়েট একটু জ্বালানো উচিত ঘরের মধ্যে। সেটা তুমিও তৈরি করো বলছো। হ্যাঁ, যদি একটু সেজ ক্যারি করতে পারে, সেজ জ্বালানো উচিত, তাহলে অনেকটা ক্লেনজিং হবে। ইভেন যদি একটু মানে তোমার যে অয়েলগুলো আমি বানাই সেগুলো তো সবসময় সবার কাছে নাই থাকতে পারে, ল্যাভেন্ডার অয়েল যদি একটু জলের সাথে মিশে স্প্রে করা যায়, তাতে অনেক সময় ক্লেনজিং হয়। কারণ ল্যাভেন্ডারে না পার্পল এনার্জি প্রডিউস করে, যার জন্য স্পিরিট বা নেগেটিভিটি থাকলে সেটা বেরিয়ে যায়। এছাড়াও তোমার আর কি ঘটনা যেটা আমাদেরকে পুরো শিরশিরিয়ে দিতে পারে? হায়দ্রাবাদেরটা বলতে পারি প্লিজ। হায়দ্রাবাদে রিসেন্টলি আমি গেছিলাম। অ্যাকচুয়ালি কি হয় না, আমি দেখেছি, আমি যেখানেই যাই না কেন কোনো না কোনো একটা স্পিরিট কানেকশন হয়। তো তারাপীঠেও গেছিলাম, হয়েছিল। ইভেন আমি ভাবছিলাম যে এবার হায়দ্রাবাদে যাচ্ছি, ওখানেও মেবি কি হয়, মানে আমরা শুনেছি যে প্রচুর ঘটনা একদমই। তো ওখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের উল্টো দিকেই, গেস্ট হাউসটার উল্টো দিকেই গ্রেভিয়ার্ড ছিল, এবং আমি আর একটি ছেলে গেছিলাম। তো তোমার রাত্রিবেলা সব আমরা ঘুরে ঠুরে কাজ টাজ করে এসে রাত্রে শুয়েছি। তো সেই দিন রাত্রে ও দেখেনি, আমি যেটা দেখেছিলাম যে একটা লাইট ওই জানলার সামনেটা দাঁড়িয়ে আছে, যেটার উল্টো দিকে গ্রেভিয়ার্ড, এবং বাথরুম থেকে মানে ভীষণ একটা বাজে স্মেল আসছে অনবরত। মানে আমি গিয়ে কমপ্লেন করেছি, ওরা জিনিসপত্র ক্লিন করে, মানে ক্লিন করাই ছিল, তারপর সেকেন্ড টাইম করে ফ্রেগনেন্স রেখে তাতেও স্মেল যায় না, এবং একটা লাইট দাঁড়িয়ে রয়েছে, এবং দেখো সে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাক তার মতো। আমি আর কিছু করিনি, চলো মানে আমার ফিল হয়েছে এ অতটা নেগেটিভ নয়, দ্যাটস ওয়াই আমি আর কিছু করিনি। তবে তোমার ঘুমের ডিস্টারবেন্স হচ্ছিল। তো সেকেন্ড ডেতে যেটা হয়েছে সেটা ছেলেটি ফিল করে এবার, মানে ও লিটারেলি মানে ঘুম থেকে উঠে আমাকে ডাকছে, ভয়, মানে কেঁদে ফেলে। তো আমি উঠে পুরো শিল্ড করলাম সব দিকে সব কিছুতে, এবং এবার ও সেই হনুমান চালিসা চালিয়ে শুয়েছে রাত্রিবেলা।
অদ্ভুত, মানে আমাদের ফ্লোরটা যেটা ছিল সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে কোনো কেউ ছিল না, পুরো ফাঁকা, মানে কোনো বুকিং নেই। কারণ আমরা যে সময় গেছি ওখানে, আর হোটেল গেস্ট হাউসটা 6-7 মাস হয়েছে কমপ্লিট হয়েছে। সারা রাত ওই উপরে কেউ হাঁটছে, কেউ মানে কিছু ঠুকছে, কিছু ঘষে নিয়ে যাচ্ছে, এই সাউন্ড ধূপ ধাপ আওয়াজ হয়েই যাচ্ছে কনস্ট্যান্টলি। এবং থার্ড আমাকে ছেলেটি বলল যে চলো আমরা রুম চেঞ্জ করি। আমি এখানেই থাকবো, কি হয় দেখি। কিছুই হবে না যদিও, কারণ শিল্ড করা আছে। তো আমি রিসেপশনে জিজ্ঞেস করলাম যে এরকম কিন্তু আমরা ফিল করেছি, রুমে কি আছে। বলছে হতে পারে দাদা, কারণ উল্টো দিকে যে গ্রেভিয়ার্ডটা আছে সেটাতে অনেকে অনেক কিছু দেখেছে। ওর পাশে একটা গ্যারেজ ছিল, ওই গ্যারেজে নাকি অনেকে দেখেছে যে এরকম কেউ একটা কালো কিছু ওখান থেকে বেরিয়ে ঘোরে পুরো এরিয়াটাতে, একটা ব্ল্যাক লম্বা মতো একটা জিনিস, মানে কোনো শেপ নেই, একটা লম্বা, সেটা এরকম রোম অ্যারাউন্ড করে। এবং মেবি সেই থেকেও কিছু হয়তো এসেছে, কারণ উল্টো দিকে গ্রেভিয়েট ছিল এবং ওই গ্রেভিয়েটটা এখন অ্যাবান্ডেন্ট, আনইউজড, কিন্তু ওই গ্রেভগুলো রয়েছে। আচ্ছা, তো অ্যাজ সাচ সেরকম মানে কোনো এফেক্ট করতে পারেনি, কারণ আমি পুরো শিল্ড করে রাখতাম এবং চ্যান্টিং চলতো, তারপর ওই যে তোমার ক্লেনজিংগুলো করতাম, তো খুব একটা এফেক্ট করতে পারিনি, বাট আসতো। মানে তুমি কখনো ডিরেক্ট কমিউনিকেট করতে চেয়েছো? আচ্ছা, সব থেকে বড় কথা যেটা নিয়ে তোমাকে আমি জিজ্ঞেস করতাম, ডিরেক্ট কমিউনিকেশন বলতে মনে পড়লো, সেটা হচ্ছে পাস্ট লাইফ রিগ্রেশন। তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম তখন, এটা কিভাবে হয়, মানে কি এই জিনিসটা? দেখো, পাস্ট লাইফ রিগ্রেশন মানে হচ্ছে আমাদের পূর্ব জন্মের কিছু ফ্ল্যাশেস তুমি দেখতে পাবে, কিছু ভিশনস তুমি দেখতে পাবে, এবং কিছু মানে ওই লাইফে তুমি কি ছিলে, কারণ কেন হয়, মানে এটা কেন করা হয়, সেটা হচ্ছে ধরো এই লাইফে তুমি প্রচণ্ড প্রবলেম ভোগ করছো, অনেক সমস্যায় জর্জরিত, সেটা পাস্ট লাইফের সাথে কানেক্টেড থাকে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যেটা এই লাইফে সলভ হচ্ছে না, পাস্ট লাইফে গিয়ে ধরো সে কাউকে কোনো প্রবলেম করেছে বা ক্ষতি করেছে, তার কাছে ক্ষমা চাইয়ে যদি এই লাইফে আনা যায়, তাহলে কিন্তু অনেকটা প্রবলেম সলভ হয় এবং হয়েওছে সেটা। আচ্ছা, আমাদের পাস্ট লাইফের কিছু কি আমাদের মেমোরিতে থাকে? থাকে তো, এবং ওটা ছোটোবেলাতে থাকে, আস্তে 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 লেয়ার্স পড়তে পড়তে আর সেটা আমরা ভুলে যাই। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক বাচ্চা তোমার ছোটোবেলায় বলতো আমি এখানে নয়, আমি অন্য জায়গার বা কিছু। এটা তো আমি বিভিন্ন বই পড়তাম, বিভিন্ন বই পড়ে আমার ঠাকুমাকে বলতাম, শোনো আমি এভাবে মারা গেছি, বুঝেছো? তো আমার এই ছিল, আমার শাশুড়ি আমাকে পুড়িয়ে মেরেছে। প্রথমত সিরিয়াল দেখতাম, তারপর যখন বই পড়া শুরু করলাম তখন আমি বুঝতে পারলাম যে আমি খুন হয়েছিলাম, সেইটার এখনো ইনভেস্টিগেশন হয়নি, তো সেটা এখনো অতৃপ্তভাবে আমি রয়েছি। সেই মানে ইনভেস্টিগেশনটা আমি করবো যে আমাকে পাস্ট লাইফে কে খুন করেছিল। এগুলো আমি বিভিন্ন রকম বাচ্চায় গল্প করে। বা ধরো কারোর কোনো ফোবিয়া আছে জলে বা আগুনে বা হাইট থেকে, সেটাও কিন্তু পাস্ট লাইফের সাথে কানেক্টেড। হয়তো মেবি সে উপর থেকে পড়ে গেছিল, যেটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে এই লাইফে, ওই ফিয়ারটা, বা জল ডুবে মারা গেছিল, বা অনেকের বাজিতে সমস্যা, হয়তো বাজিতে পুড়ে মারা গেছে, বা সামহাও কোনো রিজন ছিল। তো এই কিন্তু ফোবিয়াগুলো ওখান থেকে আসে। এবার আমি জিজ্ঞেস করছি, বাই চান্স ধরো আমি আগের জন্মে মানুষ ছিলাম না, নাই থাকতে পারো, তাহলে আমি কি তখন পাস্ট লাইফ রিগ্রেশন করলে আমি কি দেখতে পাবো? দেখতে পাবে, মানে তুমি আমাদের তো পাস্ট লাইফ মানে আগের একটাই জন্ম ছিল না, অনেকগুলো জন্ম থাকে আমাদের। আচ্ছা, হতেও তো পারে এটা আমার প্রথম জন্ম। না, এরকম হবে না, মানে এর আগেও হয়তো তুমি ছিলে। প্রত্যেকটা জন্মে আমাদের আলাদা আলাদা রোল থাকে, এবং আমরা যে জন্মাই, আমরা কিন্তু কিছু রিজনের জন্য জন্মাই, যে এই কাজটা আগের লাইফে আমাদের ইনকমপ্লিট থেকেছে, তাই জন্য আমরা এই লাইফে এসে আবার সেটাকে কমপ্লিট করে আবার ফিরে যাব। আচ্ছা, সত্যি কি 7টাই জন্ম হয় না মানুষের? না, এরকম কিছু না, ওটা একটা মিথ বলতে পারো, যে মানে ওটা কথার কথা 7টা জন্ম, বাট বহু জন্ম হয়। আচ্ছা, ধরো আমি আগের জন্মে এরকম মানুষ ছিলাম না, হতেই পারে সেটা, তাহলে আমি সেটা কি দেখতে পাবো? তুমি দেখতে পাবে যে কি ছিলে, তোমাকে সেইভাবেই নিয়ে যাওয়া হবে, এবং তুমি যেটা ছিলে সেটাই ফিল করতে পারবে, এটা কিভাবে প্রসেস হয়? এটা একটা গাইডেড মেডিটেশনের মাধ্যমে নিয়ে যাওয়া হয় ট্রান্সে। এছাড়া মানে তার আগে যে প্রসিডিওরটা থাকে, তোমাকে একটা মেডিটেশন দেওয়া হবে, তোমাকে অ্যাটলিস্ট 3 উইকস সেটা প্র্যাকটিস করতে হবে, কারণ আমাদের মাইন্ড এত চঞ্চল, তুমি যদি মানে তুমি মেডিটেশন প্র্যাকটিস না করে সেশন নাও, তুমি কিছু দেখতেই পাবে না। অ্যাকচুয়ালি তোমার মাইন্ডটা ফোকাস হয়ে যাবে যখন মেডিটেশন প্র্যাকটিস করবে। এবং যখন আমি তোমাকে পাস্ট লাইফে নিয়ে যাব থ্রু মেডিটেশন, থ্রু গাইডেড মেডিটেশন, তখন তুমি প্রপারলি ভিশনসগুলো পেতে শুরু করবে। আচ্ছা, আমাদের তো জীবনটা একটুখানি না অনেকটা বড়, তাহলে ওইটুকু সময়ের মধ্যে আমি কি কি দেখতে পেতে পারি? অ্যাটলিস্ট 3টে বার্থের ফ্ল্যাশেস দেখতে পাবে,
1.5 ঘন্টার সেশন হয়, কারণ ওর পরে বেশি করলে ব্রেনে চাপ পড়ে, দ্যাটস ওয়াই 1.5 ঘন্টাই সেশন দেওয়া হয়। আচ্ছা, মানে 1.5 ঘন্টা ধরে আমি আমার বিভিন্ন পাস্ট লাইফ দেখতে পেতে পারি। পাস্ট তো দেখতেই পাবে। এরকম তোমার কাছে ঘটনা আছে যারা দেখতে পেয়েছে? তোমার একটা খুব তোমার ঘটনা খুব মানে মনে পড়ছে, মানে খুব কি বলবো অদ্ভুত। সেটা হচ্ছে একটি মেয়ে এসেছিল, মানে মেয়েটি খুব ডিস্টার্ব থাকে, মানে বেশ এজেড, বিয়ে হয়নি, উনি থাকেন সাউথ ইস্ট। তো উনি ছোটোবেলায় একটা শালগ্রাম শিলা পায়, কোথাও বেড়াতে গেছিলো পাহাড়ে, তো সেখান থেকে একটা শালগ্রাম শিলা কুড়িয়ে পায়, এবং উনি ওটাকে এনে পুজো টুজো করতেন এবং তোমার বড়বেলা অবধি। তো উনি যখন বুঝলেন যে কোনো মহিলার শালগ্রাম শিলা পুজো করার নিয়ম নেই, তো উনি ঠিক করলেন একটি আশ্রমে ওটা দিয়ে দেবে, এবং শালগ্রাম শিলাটি ছিল হচ্ছে নৃসিংহদেবের। আচ্ছা, তো ভালো কথা, উনি দিয়েছিলেন, এবং দিয়ে দেওয়ার পরে যেটা হলো, ওনার ড্রিমে বারবার নৃসিংহদেব আসতে শুরু করলো, এবং ওই শালগ্রাম শিলাটি আসতে শুরু করলো, এবং বলতে শুরু করলো যেখানে দিয়েছো সেখান থেকে নিয়ে আসো, ওখানে রেখো না। তো উনি আবার কানেক্ট করেন তার সঙ্গে, তো সামহাও ওটা কোনোভাবে প্রবলেম হচ্ছিল। তো ওই কারণে উনি পাস্ট লাইফ আরও করে, যে বারবার আমার ড্রিমে কেন আসছে, কি কানেকশন আছে। তো প্রথম যখন উনি করালেন তখন যেটা দেখলেন সেটা হচ্ছে, উনি কোনো এক কাঠ ফ্যাক্টরিতে কাজ করতেন, এবং সেখানে উনি খুন হন, ওনাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় মেরে। আরেকটি বার্তে উনি দেখলেন যে উনি দ্বারকারতে ওনার বাবা রাজপুরোহিত ছিলেন, সেই ফ্যামিলির ছেলে ছিল উনি, এবং ওনাকে ওই শালগ্রাম শিলাটি দেওয়া হয়। আচ্ছা, এবং উনি অদ্ভুত কিছু শ্লোক ওই সেশনেই মানে পাঠ করতে শুরু করেন, যেটা উনি কখনো করেনি বা জানেই না। এবং যখন উনি মানে ওটা তো রেকর্ড করা হয়, তো ওনাকে যখন শোনানো হচ্ছে, উনি ভাবছে আমি এগুলো কী বলছি, আমি কী করে বলছি, এগুলো তুমি জানি না। আচ্ছা, ধরো আমি তোমার কাছে সেশন নিলাম, দিয়ে আমি আমার বিভিন্ন জন্ম সম্পর্কে জানলাম, এবার আমি যখন সেই ট্রান্স থেকে আবার বর্তমান ফেজে ফিরলাম, তখন আমার যেগুলো দেখেছি সেগুলো মনে থাকবে। কিছু কিছু মনে থাকবে, কিছু তো রেকর্ডিং থাকবে, সেটা তুমি জানবে, মনে থাকে। আচ্ছা, যে ফ্ল্যাশেসগুলো, মানে যে ফ্ল্যাশগুলো আমরা দেখতে পাই, তো সেগুলো কি মানে আমরা কালারে দেখবো না নেগেটিভে দেখবো? কালার মানে যেরকম আমরা সিনেমাতে দেখে থাকি আর কি। তো ওটা তো মুভির সাথে কোনো মিল নেই, তুমি কালারেই দেখতে পাবে, মানে স্পষ্টভাবে। যেমন অনেকে বলে থাকেন, মানে সাইকোলজিস্টদের কাছেই শুনেছিলাম যে মানুষ স্বপ্ন দেখে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, কিন্তু আমি স্পষ্ট জানি আমি স্বপ্ন কালারে দেখি। কখনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখিনি, আমি কখনো না, আমার পরিষ্কার কালার থাকে। এবং আমি দেখেছি, আমি স্বপ্নের যে নামটা ভীষণ ওখানেও মনে রাখার চেষ্টা করছি, আমার ঘুম ভেঙেও সেই নামটা মনে থাকে। আর আমি অগোছালো স্বপ্ন দেখি না, ভীষণ গোছানো সিনেমার মতো স্বপ্ন দেখি, এবং তার প্রপার শুরু এবং শেষ থাকে। যদি শেষ নাও থাকে, ঠিক সিনেমাতে যেরকম ট্র্যাজেডি দিয়ে শেষ হয়, আমার সেই রকম শেষ হয়, মুভি আর কি, পুরো মুভি। একটা মানুষ কতক্ষণ স্বপ্ন দেখতে পারে? দেখো সেটা তো ওটা ডিপেন্ড করছে, কারণ তোমার সাবকনশিয়াসে কি চলছে সেটা আমরা অনেক সময় স্বপ্ন হিসেবে আসে। আচ্ছা, হয়তো কোনো স্টোরি নিয়ে তুমি পড়েছো বা ভেবেছো, সেইটার কিছু ফ্ল্যাশেস আসতে পারে, কোনো মুভি দেখেছো সেটার কিছু ফ্ল্যাশেস আসতে পারে। মানে একটা জিনিস, সেটা মানে অনেকের থেকে শুনেছি যে সে স্বপ্নে একটা বাড়ি দেখে, বহুদিন পরে বাস্তবেও সে বাড়িটা সে দেখতে পেয়েছে, এবং সেটা হয়তো ছোটবেলা থেকে দেখছে, এবং ফাইনালি সেই বাড়িটা তারা সামনে থেকেও দেখতে পায়। তার বক্তব্য যে সে আগে কোনোদিন বাড়িটাকে দেখেও নি, না কোনো ছবিতে, না কোনো টিভিতে, না কোনো কোথাও। এরকম হয়তো। তো সে বিভিন্ন সাইকিয়াট্রিস্টের কাছে গেছে, তারা বলেছে যে মেবি কোনো বইতে যার সাথে এটা মিল আছে, বা কোনো গল্পে, বা এরকম কোনো কোথাও একটা বাড়ি আসতেই পারে, মানে তার এই নাম আছে, ওই নাম আছে, বিভিন্ন মানে সাইকোলজিক্যাল বিষয় নিয়ে কথা বলেছে। কিন্তু তার বক্তব্য, সে তো তার বিজ্ঞান ভিত্তিক নাম দিয়ে সেটাকে আমার চাপানোর চেষ্টা করছে, সেটা যে নয় সেটা তো আমি ফিল করতে পারছি। পাস্ট লাইফ মেবি, হয়তো পাস্ট লাইফের সাথে ওই বাড়ির সাথে কোনো কানেকশন ছিল কখনো, যেটা ওর স্বপ্নে বারবার করে রিপিটেডলি কোনো ড্রিম আসছে এমন একটা জায়গার, যেটা গিয়ে দেখছে বাস্তবেও আছে। এটা ডেফিনেটলি পাস্ট লাইফের সাথে কানেক্টেড হতেই পারে। মানে সেখানে আর একটা জিনিস আমার সঙ্গে ভীষণ ঘটে, যেটা জানি অনেকের সঙ্গেই ঘটে, কারণ আমি অনেকের কাছ থেকেই শুনেছি যে হ্যাঁ আমারও এরকম হয়। ধরো আমি তোমার সঙ্গে কথা বলছি, এই বিষয়টা নিয়ে কথা বলছি, খানিকক্ষণের জন্য আমার মনে হলো ঠিক এই পজিশনটা আমার দেখা, আমার হাতটা এখানে, আমার এই হাতটা এখানে, তুমি এভাবেই বসে আছো,
এবং এই বিষয়টা নিয়েই কথা বলছি, বারবার হয়, মানে মাঝে Deja vu. মধ্যেই হয়, না, মনে হয় যে deja vu. এটা আগে হয়েছে, ঠিক সেম জিনিস আগে হয়েছে। এই যে বলে যে আমরা যাদের সাথেই মিট করছি বা যাদের সাথেই কমিউনিকেট করছি বা দেখা হচ্ছে, তাদের সাথেও কোনো না কোনো কানেকশন আমাদের পাস্ট লাইফ থেকেই আসে। মানে এই যে তোমার সঙ্গে বসে আমরা এত হ্যাঁ, গল্প বা করছি, আমরা এটা হয়তো আমাদের তখন ডেস্টিনি। এই পডকাস্ট ছিল না, অন্য কোনো ফরমেশন ছিল বা অন্য কিছু ছিল টেকনিক্যালি, যেটাতে আমরা এইভাবে কথা বলেছি কখনো। এটা হতেই পারে এবং এটা হয়। এই যে প্রত্যেকের সাথে দেখবে একটা সময় এরকমও হয় যে কিছু ফ্রেন্ডসরা আসে বা লাইফে এরকম অনেক মানুষ আসে যারা একটা সময়ের পর হয়তো থাকে না, কিন্তু তাদের প্রেজেন্সটা খুব সাংঘাতিক ছিল এক সময়। তো মেবি তার ওইটুকু কাজই ছিল তোমার লাইফে, মানে কমপ্লিট করার, এন্ড হয়ে গেছে, চলে গেছে। আমরা যে জন্মাচ্ছি আমাদের কিন্তু বহু কারণে জন্মাতে হয়। তো পাস্ট লাইফে কিছু ইনকমপ্লিট কাজ থেকে গেছে, যেটা এই লাইফে করতে হবে, বা কারোর সাথে কোনো সম্পর্ক ইনকমপ্লিট থেকে গেছে, সেটা এই লাইফে কমপ্লিট করতে হবে, সেটাও হয়। আচ্ছা, থ্যাংক ইউ রূপম Most দা, welcome. যে অনেক কিছু জানলাম, তবে আরো অনেক কিছু বাকি রয়ে গেল। Definitely. আমি জানি তুমি আমাদের আবার সময় অবশ্যই, দেবে, আবার আসবো। আমি আরো নানান রকম টপিক ঘেটে তোমার সামনে আবার হাজির হব তোমাকে বিরক্ত করতে। একদম। আর আমি জানি তোমাকে আরো নতুন নতুন গল্প আমাদেরকে বলতে হবে। তোমার নিশ্চয়ই। কেমন লাগলো টক ভীষণ ভালো, ভীষণ ভালো, দারুণ। বলতে হয় বলছো? না, একদম না, সত্যি বলছি, ভীষণ ভালো লেগেছে। ডাইনি বিদ্যা নিয়ে আরো অনেক কিছু আমরা অবশ্যই, পডকাস্ট করব, আপনাদেরকেও সেটা নিয়ে কথা দিচ্ছি। এবং আমি কিছু রিচুয়াল করেও দেখাবো সামনেতে। ওকে, নাইস। তো প্লিজ কমেন্ট করো আর বলো যাতে আর একটা পডকাস্ট যেখানে এই জিনিসগুলো করা হবে তার সেটা যেন অনেক তাড়াতাড়ি হয়। তোমরা রিকোয়েস্ট করলেই রূপমদা তাড়াতাড়ি শুনবে। Definitely. আর দেখতে থাকো টকবক।